কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা। দ্রুতই যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের। সক্ষমতা হারিয়ে এখন আর হুমকি নয় ইরান, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললেন মার্কিন প্রেসিডেন্ট। And we are going to finish the job, and we're going to finish it very fast. We're getting very close. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। তেল আবিব সহ ইসরায়েলের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু করে আইআরজিসি। অন্যদিকে তেহরানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। দেশটির অন্তত 15টি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে আইডিএফ। ইসরায়েলের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে বড় আকারের হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিবের কাছে বেনেই ব্রাক এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া পেতাহ তিভকা ও রোশহাইন এলাকায় ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার ভয়াবহতায় দেশটির লাখ লাখ মানুষ প্রাণ ভয়ে বাংকারে আশ্রয় নিয়েছেন। ইরানে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। গত 2 দিনে ইরানের রাজধানী তেহরান ও এর আশপাশে 4 শতাধিক হামলা চালিয়েছে আইডিএফ। এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমপ্লেক্স সহ 15টি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার দাবি তাদের। তেল আবিব বলছে, তেহরানের উন্নত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণের জায়গাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে এই বিশেষ অভিযানে, যদিও এ বিষয়ে কিছু জানায়নি আইআরজিসি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে তাদের আকাশসীমায় ঢুকে পড়া একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নিজেদের 2 শতাধিক কর্মী সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। অন্যদিকে লেবাননে চলছে রক্তক্ষয়ী লড়াই। হিজবুল্লাহ দাবি করেছে তারা আকাশ সীমায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি শত্রুপক্ষের যুদ্ধ বিমানকে ধাওয়া করেছে। গত একদিনে দেশটির দক্ষিণাঞ্চলে লড়াই করতে গিয়ে ইসরায়েলের প্রায় অর্ধশত সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে আইআরজিসি। তাদের মতে প্রতিরোধ ফ্রন্টকে দুর্বল ভাবলেও ময়দানে তার উল্টো চিত্র ফুটে উঠেছে। আইআরজিসি জানায়, প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করেছে অত্যাধুনিক প্রযুক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কাছে কার্যত অসহায়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সাথে যুদ্ধ সমাপ্তির পথে। ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন মার্কিনরা এখন নিরাপদ। ইরান যুক্তরাষ্ট্র ও বিশ্বকে আর হুমকি দেওয়ার সক্ষমতা হারিয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। ইরানের বর্তমান প্রশাসন ব্যবস্থাকে সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও জানান, আর 2-3 সপ্তাহ চলবে যুদ্ধ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্থানীয় সময় বুধবার রাতে ইরান ইস্যুতে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত ভাষণে ট্রাম্প মার্কিন জনগণকে আশ্বস্ত করেন ইরান যুদ্ধ সমাপ্তির পথে। বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বকে নিরাপদ রাখতেই ইরানের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। সুনির্দিষ্টভাবে আর মাত্র 32 দিন পর ইরান কারোর জন্য হুমকি হতে পারবে না বলে দাবি করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির বর্ণনা দেন। জানান, ইরানের নৌ বিমান বাহিনী পুরোপুরি শেষ, মিসাইল সহ হামলার সক্ষমতাও কমে এসেছে। এদিকে এক সাক্ষাৎকারে ন্যাটোর আবারও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এই যুদ্ধে ন্যাটোর সামরিক সহায়তাকে নিষ্ক্রিয় ও দুর্বল হিসেবে অভিহিত করে ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাটো জোট থেকে প্রত্যাহার করে নেয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। এর আগে দিনের শুরুতে ট্রাম্প বলেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল, তবে ইরান সরকার সেই দাবি অস্বীকার করেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এর আগে হরমুজ প্রণালী নিরাপত্তা নিয়ে মিত্র দেশগুলোর উপরে দায় চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান ও ফ্রান্সের মতো দেশগুলোকে এই রুটের পাহারার দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আর একা এই ঝুঁকি নেবে না।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মার্কিন জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। লেবানন ইস্যুতে ইসরায়েলকে সরাসরি আলোচনা টেবিলে বসার আহ্বান জানিয়েছে ইউরোপের 15টি দেশের পররাষ্ট্রমন্ত্রী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা দিতে আর একা ঝুঁকি নিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি বলেন, জাপান, ফ্রান্স ও চীনের মতো দেশগুলোর উচিত এই প্রণালী পাহারা দেওয়ার দায়িত্ব নেওয়া। ট্রাম্প আরও দাবি করেন, তিনি চাইলে খুব সহজেই ইরানের তেল দখল করে নিতে পারতেন। তবে মার্কিন জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তিনি আপাতত সেনাদের বাড়িতে ফিরিয়ে আনতেই বেশি আগ্রহী। They can have one terrorist there with a machine gun someplace, and they'll say, oh, it's not totally clean, So let them do it. Let France do it. They get a lot of oil from the Strait. Let the European countries do it. Let South Korea, who is not helpful to us, by the way. ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মার্কিন জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি লিখেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। তবে যারা ইরানকে আক্রমণ করেছে তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করেছে। ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেছেন পেজেশকিয়ান। এর পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে বলে দাবি তার। চিঠিতে তিনি লিখেন, তেহরানকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখানোর প্রচেষ্টা মূলত অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখার একটি ষড়যন্ত্র। পেজেশকিয়ান মার্কিন নাগরিকদের প্রতি অনুরোধ করেন, তারা যেন ইরানকে মিডিয়ার চোখে না দেখে, বরং ইরানি অভিবাসীদের সাফল্য দিয়ে বিচার করেন। মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত দেশ পুনর্গঠনে ইরানের নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। এক বার্তায় তিনি বলেন, শত্রুপক্ষ কেবল মানুষের ওপর নয়, বরং এদেশের মাটি ও প্রকৃতির ওপরও বর্বরোচিত আঘাত হেনেছে। প্রতিটি ধ্বংসস্তূপকে সমৃদ্ধিতে রূপান্তরের মাধ্যমে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। অন্যদিকে লেবানন ইস্যুতে ইসরায়েলকে সরাসরি আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে ইউরোপের 15টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, কূটনীতি হতে হবে একমাত্র পথ। এছাড়া ইন্দোনেশীয় শান্তিরক্ষীদের নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে তারা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা বন্ধের আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির দাবি আরও জোরালো করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। জাপান সফরকালে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। নিজেদের তেল নিজেরা সংগ্রহ করো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে তার এই মন্তব্যকে দায় এড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে। ইউরোপীয় মিত্ররা নতুন কৌশলগত দূরত্ব তৈরির সূচনা হিসেবে ব্যাখ্যা করছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী জ্বালানি সংকটের পাশাপাশি পশ্চিমা জোটের অভ্যন্তরীণ বিভাজনের প্রতীক হয়ে উঠছে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মাঝেই মিত্রদের ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেদেরই তেলের ব্যবস্থা করতে বলায় বিশ্বজুড়ে বাড়ছে কূটনৈতিক অস্বস্তি। যুক্তরাজ্য সহ পশ্চিমা জোটে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে নেতৃত্ব ও সমন্বয় নিয়ে। বিভিন্ন দেশের গণমাধ্যমে ট্রাম্পের বক্তব্যকে দেখা হচ্ছে উস্কানি, দায় এড়ানো এবং অস্থিতিশীলতার প্রতিফলন হিসেবে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মেট্রো বলছে, ট্রাম্পকে এমন নেতা হিসেবে দেখানো হয়েছে যিনি নিজে সংকট শুরু করে এখন দায়িত্ব মিত্রদের দিকে ঠেলে দিচ্ছেন। ডেইলি মেল বলছে, এই মন্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিকল্পনাহীন অবস্থায় পড়ে গেছেন। অন্যদিকে ডেইলি মিরর আরও সরাসরি ট্রাম্পকে নিয়ন্ত্রণহীন আখ্যা দিয়ে বলছে, ইরান বিরোধী তার বিশৃঙ্খল যুদ্ধই হরমুজ প্রণালী বন্ধের মূল কারণ। কূটনৈতিক অস্বস্তি সামাল দিতে রাজ পরিবারকেও সামনে আনার ইঙ্গিত দিয়েছে আই পেপার। তাদের শিরোনাম, শতবর্ষী সম্পর্ক বাঁচাতে রাজাকে পাঠানো হচ্ছে মিশনে। ট্রাম্পের মন্তব্যের পরপরই আসন্ন রাষ্ট্রীয় সফরের ঘোষণা এসেছে সম্পর্ক বাঁচানোর কৌশল হিসেবে। এদিকে দ্য গার্ডিয়ান বলছে, এটি সক্রিয় একটি ইউরোপীয় প্রতিরোধের ইঙ্গিত। তাদের রিপোর্ট অনুযায়ী ফ্রান্স ইসরায়েলি অস্ত্রবাহী বিমানকে আকাশপথ ব্যবহার করতে দেয়নি, আর ইতালি শেষ মুহূর্তে মার্কিন বোমারু বিমান অবতরণের অনুমতি প্রত্যাখ্যান করেছে। তাই বলা যায়, ইউরোপ সরাসরি সামরিক সহায়তা না দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছে, যেটা ট্রাম্পের মন্তব্যের প্রতি নীরব প্রতিরোধ হিসেবেই দেখা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধে পশ্চিমা মিত্রদের সহযোগিতা না পেয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় সরাসরি সহায়তা করতে অস্বীকৃতি জানানোয় এরই মধ্যে ফ্রান্স, ইতালি ও স্পেনের কড়া সমালোচনা করেছেন তিনি। ন্যাটোভুক্ত দেশগুলোকে ভীরু আখ্যা দিয়ে প্রয়োজনে আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি ছাড়াই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এমন পরিস্থিতিতে পশ্চিমা মিত্রদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দূরত্ব বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সামরিক অভিযান চালাতে গিয়ে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে চটেছেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ন্যাটোর প্রভাবশালী দেশগুলো মার্কিন ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দীর্ঘদিনের মিত্রদের ভীরু বলে সম্বোধন করেছেন ট্রাম্প। তার দাবি, সংকটের সময়ে এই দেশগুলো নিজেদের গুটিয়ে নিয়ে বিশ্বাসঘাতকতা করছে। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফ্রান্স, যারা ইসরায়েলগামী মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। ট্রাম্পের অভিযোগ, সামরিক রসদ নিয়ে যাওয়া বিমানগুলোকে পথ ঘুরিয়ে নিতে বাধ্য করেছে ফরাসি প্রশাসন। তবে দেশটির সরকার জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকেই তারা বিদ্যমান নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইসরায়েল ঘোষণা দিয়েছে, তারা ফ্রান্স থেকে সব ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম কিনা বন্ধ করে দেবে। সহযোগিতা না করার তালিকায় নাম লিখিয়েছে ইতালি ও স্পেন। সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান অবতরণের অনুমতি দেয়নি ইতালি, যা ওয়াশিংটনের সঙ্গে রোমের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মার্কিন ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়েছেন, কোনো নির্দিষ্ট দেশের স্বার্থে নয়, কেবল ন্যাটোর সম্মিলিত রক্ষায় ঘাঁটি ব্যবহার করা যাবে। মিত্রদের ওপর চাপ বাড়াতে ট্রাম্প এখন জ্বালানি রাজনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। তিনি যুক্তরাজ্য সহ যেসব দেশ ইরান বিরোধী অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের নিজেদের সাহস সঞ্চার করে হরমুজ প্রণালী দখলের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ট্রাম্পের মতে, যারা ওয়াশিংটনকে সাহায্য করবে না, তাদের উচিত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কেনা অথবা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা। এমন পরিস্থিতিতে ন্যাটোর ঐক্য এখন বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে ব্রিটিশ রাজ পরিবার। বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে, রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলা এপ্রিলের শেষ দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সফরে যাবেন। যদিও ট্রাম্প যুক্তরাজ্যের অসহযোগিতামূলক আচরণের সমালোচনা করেছেন, তবে এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে কতটা মেরামত করতে পারবে তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সামরিক সংঘাতের গণ্ডি পেরিয়ে ইরান যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের কূটনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। যুদ্ধে ন্যাটো সামরিক অংশগ্রহণের অনিচ্ছা ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতে জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। এটি সরাসরি প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান ও জোট রাজনীতিতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র এখন ন্যাটোর জোট ব্যবস্থাকে নতুনভাবে মূল্যায়ন করছে। ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সহায়তা না দেয় ওয়াশিংটনের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটোর ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থান আসলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বৃহত্তর চিন্তার অংশ। দীর্ঘদিনের জোট নির্ভর নীতির পরিবর্তে এখন কম বাধ্যবাধকতা, বেশি স্বাধীনতা, এই ধারণার দিকে ঝুঁকছে ওয়াশিংটন। মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্র তার মিত্রদের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব স্বার্থ অনুযায়ী দ্রুত ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চায়। ফলে ন্যাটো থাকলেও তার কাঠামো ও নেতৃত্ব ধীরে ধীরে বদলে যেতে পারে, যেখানে ইউরোপকে আরও বড় দায়িত্ব নিতে হতে পারে। একই সাক্ষাৎকারে লাতিন আমেরিকার দিকেও নজর দিয়েছেন রুবিও। ভেনেজুয়েলায় রাজনৈতিক পরিবর্তনের কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে একটি অন্তর্বর্তীকালীন ধাপের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। অর্থাৎ যুক্তরাষ্ট্র শুধু সরকার পরিবর্তন নয়, একটি স্থিতিশীল রাজনৈতিক কাঠামো চায়। অন্যদিকে কিউবার ক্ষেত্রে তার বার্তা আরও স্পষ্ট। অর্থনৈতিক সংকট সমাধান করতে হলে শুধু অর্থনৈতিক সংস্কার যথেষ্ট নয়, রাজনৈতিক ব্যবস্থাও পরিবর্তন করতে হবে। এতে বোঝা যায়, যুক্তরাষ্ট্র এই অঞ্চলেও দীর্ঘমেয়াদী প্রভাব বজায় রাখতে চায়। ভেনেজুয়েলা ও কিউবা ইস্যুতেও ন্যাটো মিত্রদের জোরালো সমর্থন পায়নি যুক্তরাষ্ট্র। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে গিয়ে নিজেই যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় রয়েছে পাকিস্তান। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, ঝুঁকিতে পড়তে পারে পাকিস্তান সৌদি আরব অস্ত্র চুক্তি। কোনো পক্ষ বেছে না নেয় ইরানের প্রক্সি গ্রুপগুলোর তোপের মুখে পড়তে পারে ইসলামাবাদ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব মেটাতে মধ্যপ্রাচ্য বা পশ্চিমা কোনো দেশ নয়, বরং মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। শাহবাজ প্রশাসনের এমন অবস্থানে অবাক অনেকেই। তবে সংঘাতের সমাধান করতে গিয়ে ইসলামাবাদ নিজেই ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয় পাকিস্তান কয়েকটি কারণে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। প্রথমত, যুদ্ধ শুধু ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। দ্বিতীয়ত, যুদ্ধ ক্রমেই সম্প্রসারিত হচ্ছে এবং তৃতীয়ত, মধ্যস্থতাকারী দেশের সঙ্গে অন্য কোনো দেশের নিরাপত্তা চুক্তি থাকলে অস্ত্র ফেরত নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। এক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা চুক্তি থাকায় এই আশঙ্কা আরও বেড়েছে। এর আগে ইসলামাবাদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অসাধারণ সংযমের জন্য ধন্যবাদ জানান। তিনি সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে এও আশ্বাস দেন পাকিস্তান সবসময় সৌদি আরবের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। সিএনএনের বিশ্লেষণে জানানো হয়, যদি ইরান সৌদি আরবকে খুব বেশি উত্ত্যক্ত করে তবে রিয়াদের প্রতিরক্ষায় এগিয়ে আসতে পাকিস্তান বাধ্য হতে পারে। এতে ইরানের প্রক্সি গ্রুপগুলোর তোপের মুখে পড়তে পারে ইসলামাবাদ। এর মধ্যে আলোচনায় এসেছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সখ্যতার বিষয়টি। বিশ্লেষকরা জানান, ওয়াশিংটনের আশ্বাসে যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকা এসেছে ইসলামাবাদ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার শঙ্কায় যখন বিশ্ববাজারে তেলের হাহাকার, তখন অবাক করা স্বস্তিতে রয়েছে চীন। ভারত, জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো প্রতিবেশী দেশগুলো জ্বালানি সংকটে ভুগলেও বেইজিংয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেশটিকে রেখেছে সুরক্ষিত অবস্থানে। বৈদ্যুতিক গাড়ির বিপ্লব আর আমদানির বহুমুখী উৎসের কল্যাণে হরমুজ ছাড়াই মাসের পর মাস টিকে থাকার সক্ষমতা অর্জন করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতির দেশ। পারস্য উপসাগর থেকে তেল আমদানিতে চীন বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হলেও হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে বেইজিং মোটেও বিচলিত নয়। রয়টার্সের তথ্য বলছে, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে যত তেল আমদানি করে, চীন একাই তার চেয়ে বেশি তেল নেয় এই জলপথ দিয়ে। অথচ বর্তমান সংকটে এশিয়ার অন্যান্য দেশ যখন সাশ্রয়ী নীতি নিতে বাধ্য হচ্ছে, চীন তখন অভ্যন্তরীণ মজুত ও বিকল্প ব্যবস্থার উপর ভর করে স্বাভাবিক গতিতে চলছে। চীনের এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাদের বিশাল বৈদ্যুতিক গাড়ির বহর। গত বছর পর্যন্ত দেশটিতে বিক্রি হওয়া নতুন গাড়ির অর্ধেকেরও বেশি ছিল বৈদ্যুতিক, যা তেলের ওপর নির্ভরতা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে। গত এক বছরে বৈদ্যুতিক গাড়ির কারণে চীন যে পরিমাণ তেল সাশ্রয় করেছে তা সৌদি আরব থেকে তাদের মোট আমদানির সমান। জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল না হওয়া বেইজিংয়ের অন্যতম কৌশল। জাপান, যেখানে তাদের চাহিদার ৮০% সৌদি আরব ও আমিরাত থেকে মেটায়, চীন সেখানে অন্তত ৮টি ভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে। এর মধ্যে রাশিয়া, ভেনেজুয়েলা ও ইরান থেকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিপুল পরিমাণ তেল কিনছে তারা। কোনো একটি একক উৎস থেকে চীনের মোট আমদানির ২০% বেশি তেল আসে না। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য চীন গড়ে তুলেছে এক বিশাল ও রহস্যময় কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ। যদিও এই মজুতের সঠিক পরিমাণ বেইজিং প্রকাশ করে না, তবে বিশ্লেষকদের ধারণা, বাণিজ্যিক শোধনাগার সহ তাদের কাছে যে পরিমাণ তেল রয়েছে তা দিয়ে অন্তত ৭ মাস অনায়াসেই পার করে দেওয়া সম্ভব। এছাড়া দেশটির অভ্যন্তরীণ তেল উৎপাদনও গত বছর দৈনিক ৪৩ লাখ ব্যারেলে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে, যা মোট চাহিদার প্রায় ৪০% পূরণ করে। তেলের বাইরেও চীনের বিদ্যুৎ গ্রিডকে আমদানি মুক্ত রাখতে কয়লা ও নবায়নযোগ্য শক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। গবেষকদের মতে, চীনা পরিকল্পনাবিদরা কয়েক দশক আগে থেকেই জীবাশ্ম জ্বালানির বিকল্প নিয়ে কাজ শুরু করেছিলেন। অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে বেইজিং বর্তমানে অনানুষ্ঠানিকভাবে জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করেছে, যা দেশটিকে বৈশ্বিক সংকটের মধ্যেও সুরক্ষিত রেখেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। শাহ আলম নামে ওই প্রবাসীর বাড়ি কুমিল্লা। এর আগে আজমান প্রদেশে সালেক উদ্দিন নামে এক বাংলাদেশি মিসাইলের আঘাতে মারা যান। চলমান সংঘাতে দেশটিতে ২ জন বাংলাদেশি সহ মোট ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯০ জন। শিবরিয়াল সাদিকের রিপোর্টে বিস্তারিত। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাব পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। অঞ্চলটিতে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এসব হামলায় মার্কিন সেনা ও অবকাঠামোর পাশাপাশি ঝুঁকির মুখে পড়েছেন প্রবাসীরা। বুধবার সংযুক্ত আরব আমিরাতে আরও এক বাংলাদেশের প্রাণহানির ঘটনা ঘটেছে। ফুজিরা অঞ্চলের আল রিফা এলাকায় একটি কৃষি খামারে কর্মরত অবস্থায় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে শাহ আলম নামে ওই প্রবাসীর মৃত্যু হয়। তার বাড়ি কুমিল্লার জিরুইন এলাকায়।
খবর পেয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। দূতাবাস জানায় মরদেহ শনাক্ত করে দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর আগে আজমান প্রদেশে সালেক উদ্দিন নামে আরও এক বাংলাদেশি নিহত হন। দেশটিতে এই পর্যন্ত 2 জন বাংলাদেশি সহ মোট 12 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 190 জন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অস্থির জ্বালানি তেলের বাজার। সংঘাতের আঁচ লেগেছে আফ্রিকার দেশগুলোতেও। পরিস্থিতি সামাল দিতে এপ্রিল মাসের জন্য জ্বালানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। তবে এই স্বস্তি কতদিন টিকবে তা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। অন্যদিকে তেলের দাম দ্বিগুণ হওয়ার আতঙ্কে প্রতিবেশী দেশ লেসোথোতে চলছে হাহাকার। দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গের ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ায় বড় সংকটে পড়েছে দেশটি। চাপ সামলাতে ট্রেড ইউনিয়ন ও ব্যবসায়ী সংগঠনের দাবির মুখে 1 মাসের জন্য জ্বালানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে সরকার। এতে সরকারের রাজস্ব হারাবে প্রায় 600 কোটি র্যান্ড। এই স্বস্তি আমাকে খুব একটা আশ্বস্ত করছে না। এটা কতদিন স্থায়ী হবে? হয়তো কিছুদিনের জন্য দাম খুব একটা বাড়বে না, কিন্তু এরপর যখন 1 লাফে 2, 3 বা 5 র্যান্ড বেড়ে যাবে তখন কি হবে? আমি স্বস্তির চেয়ে বেশি উদ্বেগের মধ্যে আছি। শুল্ক কমানোর ফলে লিটার প্রতি 3 র্যান্ড ছাড় পাবেন গ্রাহকরা। তবুও এপ্রিলে পেট্রোলের দাম 15% এবং ডিজেলের দাম 40% পর্যন্ত বাড়তে পারে। এমন পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবহন শ্রমিক ও সাধারণ চালকদের। আশা করছি সরকার যেমনটা বলেছে তেলের দাম খুব বেশি বাড়বে না। যদিও সামান্য বাড়ে তবে হয়তো টিকে থাকা সম্ভব হবে, কিন্তু আপাতত আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। তবে বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক সংকটে সরকারের এমন পদক্ষেপ নতুন নয়। এর আগে 2022 সালে ইউক্রেন যুদ্ধের সময়ও একই পথে হেঁটেছিল প্রশাসন, যা সংকটকালে সাধারণ আরো বাড়ে তবে সরকার আবারও কোনো না কোনো ব্যবস্থা নেবে। 2022 সালে ইউক্রেনের যুদ্ধের সময়ও শুল্ক কমানো